ওয়েলকাম স্টুডেন্টস। আজকের বিষয় সমভূমি। প্রথমেই আমরা জানব যে সমভূমি কাকে বলে। নিম্ন সমতল ভূমি আসলে সমভূমি। সমুদ্রপৃষ্ঠ থেকে অতি অল্প উচ্চতা সম্পন্ন অনধিক 300 মিটার বিস্তৃত এলাকা জুড়ে অবস্থিত প্রায় সমতল বা বন্ধুরতাবিহীন ভূমিভাগকে বলা হয় সমভূমি। বোঝা গেল? অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে অতি অল্প উচ্চতা সম্পন্ন অনধিক 300 মিটার এই উচ্চতা পর্যন্ত বিস্তৃত এলাকা জুড়ে অবস্থিত প্রায় সমতল এবং বন্ধুরতাবিহীন ভূমিভাগকে সমভূমি বলে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি, টাইগ্রিস ইউফ্রেটিস সমভূমি এবং ইউরেশিয়ার সমভূমি। এখন আমরা সমভূমির যে বৈশিষ্ট্যগুলো কি সে সম্পর্কে জানব। পর্বত ও মালভূমির মতো সমভূমিরও কিন্তু বিশেষ কতকগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য উঁচুতে অবস্থিত, এই উচ্চতা গড়ে 300 মিটারের কম হয়। সমভূমি এমন এক বিস্তৃত অঞ্চল যা অনুভূমিক ঢালে অবস্থান করে। সমভূমি কিন্তু অনুভূমিক ঢালে অবস্থান করে, অর্থাৎ সমভূমির ঢাল অতি সামান্য বা নেই বললেই চলে। সমভূমির ঢাল কিন্তু পর্বত বা মালভূমির মতন নেই। এবং এর উপরিভাগ কি হয়? সমতল হয়। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একঘেয়ে সমতল ভূভাগ সমভূমির কিন্তু অন্যতম বৈশিষ্ট্য। বোঝা গেল? বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু সমতল ভূভাগ কিন্তু সমভূমির অন্যতম বৈশিষ্ট্য। এখন আমরা সমভূমির শ্রেণীবিভাগে চলে আসব। উৎপত্তির পার্থক্য, আকৃতি ও গঠন বৈচিত্র্য অনুযায়ী সমভূমিকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায় এবং এই ভাগগুলি কিন্তু আবার বিভিন্ন উপবিভাগে বিভক্ত। এই ভাগগুলোরও কিন্তু ছোট ছোট কতগুলো ভাগ রয়েছে। এখন সেই সম্পর্কেই আমরা জেনে নেব। প্রথমে আমরা একটি ছকের মাধ্যমে দেখে নিই সমভূমির শ্রেণীবিভাগটি। সমভূমিকে মূলত 3টি ভাগে ভাগ করা হয়: ভূগাঠনিক, ক্ষয়জাত সমভূমি, সঞ্চারজাত সমভূমি। ভূগাঠনিককে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে: স্বাভাবিক, উন্নত এবং অবনত। ক্ষয়জাত সমভূমিকে 4টি ভাগে ভাগ করা হয়েছে: সমপ্রায় সমভূমি, তরঙ্গায়িত সমভূমি, কার্স্ট সমভূমি এবং পেডিমেন্ট সমভূমি। আর সঞ্চারজাত সমভূমিকে পলল সমভূমি, বদ্বীপ সমভূমি, প্লাবন সমভূমি, লাভা সমভূমি, উপকূলীয় সমভূমি, হিমবাহ সমভূমি এবং হ্রদ সমভূমি, লোস সমভূমি এবং বাজাদা সমভূমি, এই কয়েকটি ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। আজকে আমরা ভূগাঠনিক সমভূমি সম্পর্কে জানব। দেখো, ভূগাঠনিক সমভূমি ভূত্বক গঠনের সময়ে স্বাভাবিক উপায়ে অথবা ভূ আলোড়নের প্রভাবে উঁচু স্থান নিচু হয়ে কিংবা নিচু স্থান উঁচু হয়ে যেসব সমভূমির সৃষ্টি হয় তাদেরকে বলা হয় কি? ভূগাঠনিক সমভূমি। অর্থাৎ ভূত্বক গঠনের সময় স্বাভাবিক উপায়ে অথবা ভূ আলোড়নের প্রভাবে কোনো উঁচু জায়গা নিচু হয়ে কিংবা নিচু জায়গা উঁচু হয়ে যে সমস্ত সমভূমির সৃষ্টি হয় তাদেরকে বলা হয় ভূগাঠনিক সমভূমি। ভূগাঠনিক সমভূমি আবার 3টি ভাগে বিভক্ত। কি কি? স্বাভাবিক সমভূমি, উন্নত সমভূমি এবং অবনত সমভূমি। স্বাভাবিক সমভূমিটি কি? ভূপৃষ্ঠের কিছু কিছু অংশে ভূত্বক সমুদ্রতল বরাবর প্রায় সমান্তরালভাবে কিন্তু বিন্যস্ত থাকে। ভূপৃষ্ঠের কিছু কিছু অংশে দেখতে পাওয়া যায় ভূত্বক সমুদ্রতল বরাবর প্রায় সমান্তরালভাবে অবস্থিত। ভূত্বকের স্বাভাবিক সমতা রক্ষার জন্য যেসব সমভূমির সৃষ্টি হয়েছে তাদেরকে কিন্তু স্বাভাবিক সমভূমি বলা হয়। যেমন রাশিয়ান প্ল্যাটফর্ম বা রাশিয়ান সমভূমি। বোঝা গেল? এখন চলে আসবো উন্নত সমভূমিতে। ভূ আলোড়নের প্রভাবে কোনো কোনো সময় সমুদ্রের অগভীর অংশ, যেটাকে আমরা মহীসোপান বলি, অগভীর অংশ বা মহীসোপান অথবা স্থলভাগের কোন নিচু স্থান উপরের দিকে উত্থিত হয়ে সমভূমি গঠন করে, সেই সমভূমিকে বলা হয় কি? উন্নত সমভূমি। যেরকম ভারতের করমণ্ডল উপকূল। এখন আমরা জানবো অবনত সমভূমি কাকে বলে। ভূ আলোড়নের প্রভাবে ভূপৃষ্ঠের কোনো উঁচু স্থান বসে গিয়ে, কোনো উঁচু জায়গা বসে গিয়ে অবনমিত হয়ে যে সমভূমির সৃষ্টি করে তাকে বলা হচ্ছে কি? অবনত সমভূমি। যেমন মধ্য এশিয়ার তুরানের নিম্নভূমি, আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্রেট সমভূমি। তাহলে এই
তিনটি ভূমির মানে সমভূমির ক্ষেত্রে কিন্তু আমরা ভূ আলোড়নের ভূমিকা দেখলাম। অর্থাৎ স্বাভাবিক, উন্নত এবং অবনত সমভূমি কিন্তু সবটি কিন্তু ভূ আলোড়নের প্রভাবে কিন্তু হয়ে থাকে। এই স্বাভাবিক সমভূমির কিন্তু ভূত্বক সমুদ্রতল বরাবর প্রায় সমান্তরালে বিন্যস্ত হয় এবং ঢাল একেবারে নেই বললেই চলে। স্বাভাবিক সমভূমির বৈশিষ্ট্য এগুলো। এবং ভূত্বকের স্বাভাবিক মানে সাম্যতা বা সমতা কিন্তু এই স্বাভাবিক সমভূমি রক্ষা করে। বোঝা গেল? উন্নত সমভূমির বৈশিষ্ট্য কি? স্থলভাগের নিচু স্থান উত্থিত হয়ে সমভূমির সৃষ্টি হয়। সমুদ্রের অগভীর অংশ বা মহীসোপান উপরের দিকে উত্থিত হয়েও এই সমভূমি গঠন করে। প্রান্তভাগ সামান্য ঢাল লক্ষ্য করা যায়। এর প্রান্তভাগে সামান্য ঢাল লক্ষ্য করা যায়। অবনত সমভূমির বৈশিষ্ট্য কি? উঁচু স্থান অবনমিত হয়ে এই সমভূমির সৃষ্টি হয়। প্রায়শই জলাভূমির সৃষ্টি হয়। যেহেতু অবনমিত, তাই এখানে কিন্তু জল জমে জলাভূমির সৃষ্টি করে। এই সমভূমির ঢাল কিন্তু খুবই কম এবং সমভূমির মাঝের অংশ কিছুটা নিচু হয়। এই সমভূমির মাঝের অংশ কি হয়? কিছুটা নিচু হয়ে থাকে। বোঝা গেল? এখন আমরা জানব ক্ষয়জাত সমভূমি সম্পর্কে। ক্ষয়জাত সমভূমি কাকে বলে? বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ ইত্যাদির ক্ষয়কার্যের ফলে যেসব সমভূমির সৃষ্টি হয় তাদেরকে বলা হয় কি? ক্ষয়জাত সমভূমি। এই প্রকার সমভূমিকে আবার চারটি ভাগে ভাগ করা যায়। এক কি? সমপ্রায় ভূমি। এর আরেকটি নাম আছে কি? পেরিপ্লেন। আরেকটি তরঙ্গায়িত সমভূমি, কাস্ট সমভূমি এবং পেরিমেল। বোঝা গেল? এখন আমরা একে একে এর সম্পর্কে বিস্তারিতভাবে জানব। প্রথমেই আমরা জানব সমপ্রায় ভূমি কাকে বলে। স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ পর্যায়ে অর্থাৎ বার্ধক্য অবস্থায় এক ধরনের যে প্রায় সমতল যে ভূমিভাগের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে কি? সমপ্রায় ভূমি। স্বাভাবিক ক্ষয়চক্র স্বাভাবিক ক্ষয়চক্র ভূমিরূপের আছে, নদীর ক্ষেত্রে আছে। অর্থাৎ এইভাবে তারা কিন্তু একদম প্রাথমিক অবস্থা থেকে কিন্তু বার্ধক্য অবস্থা পর্যন্ত কিন্তু তাদের ক্ষয়কার্য করে। এই স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ পর্যায়ে অর্থাৎ বার্ধক্য অবস্থায় যে এক ধরনের প্রায় সমতল ভূমিভাগের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে কি? সমপ্রায় ভূমি। কোনো প্রাচীন মালভূমি বা উচ্চভূমি অঞ্চল বিভিন্ন প্রাকৃতিক শক্তি, মূলত কি নদী দ্বারা যখন ক্ষয়প্রাপ্ত হয়ে কিন্তু এই সমভূমির গড়ে তোলে। বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে ডেভিসের মতে সমপ্রায় ভূমির তরঙ্গায়িত বিস্তীর্ণ প্রায় সমতল ভূমিভাগ। ডেভিস হচ্ছে ক্ষয়চক্রের যাকে মানে যিনি ক্ষয়চক্র সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছিলেন, ডেভিস। ঠিক আছে? সেই ডেভিসের মতে সমপ্রায় ভূমি তরঙ্গায়িত এবং বিস্তীর্ণ প্রায় সমতল ভূমিভাগ। সমপ্রায় ভূমির মধ্যে বেশ কিছু টিলা দেখতে পাওয়া যায় যাদেরকে মোনাট নক বলে। তাহলে মোনাট নক কি? সমপ্রায় ভূমির মধ্যে কিছু টিলার আকারে ভূমিরূপ দেখতে পাওয়া যায়, এদেরকে বলা হয় মোনাট নক। সমপ্রায় ভূমির চিহ্নিতকরণ কিভাবে করা যায়? পলির তলায় চাপা পড়া স্বল্প বন্ধুর ভূমিভাগ, ভূমিরূপের অসঙ্গতি, গভীর আবহবিকার প্রাপ্ত পদার্থের উপস্থিতি, পূর্বস্থিত মানে আগের পলির অবশিষ্টাংশ, এগুলো দেখে কিন্তু এই সমভূমি চিহ্নিত করা যায়। উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি? ছোটনাগপুর মালভূমির রাঁচি এবং হাজারিবাগ অঞ্চল কিন্তু এই সমপ্রায় ভূমির আদর্শ উদাহরণ। বোঝা গেল? এখানে মোনাট নক তোমরা টিকা পড়বে। মোনাট নকটা আমি আটটু বলে দিচ্ছি বিস্তারিতভাবে। পেনিপ্লেন বা সমপ্রায় ভূমির মধ্যে অবস্থিত কঠিন শিলা বিশিষ্ট যে অনুচ্চ টিলা দেখতে পাওয়া যায় তাকেই বলা হয় কি? মোনাট নক। নামকরণ কিভাবে হয়? নিউ হ্যাম্পশায়ারে অবস্থিত মাউন্ট মোনাট নক পাহাড়ের নামানুসারে কিন্তু এই ভূমিরূপকে কি বলা হয়? মোনাট নক বলা হয়। এই ভূমিরূপ কি? কঠিন শিলাময় এক ঢিপি। ঠিক আছে? কঠিন শিলাময় ঢিপি। উচ্চতা কিন্তু খুব বেশি হয় না, অনেকটা কি হয়? অবশিষ্ট পাহাড়ের মতন দেখতে হয়। ছোটনাগপুরের পরেশনাথ এবং পাঞ্চেত পাহাড় এবং দুবরাজপুরের মামাভাগ্নে পাহাড়ে কিন্তু এই মোনাট নক দেখতে পাওয়া যায়। বোঝা গেল? তাহলে সমপ্রায় ভূমি সম্পর্কে আমরা জানলাম এবং সমপ্রায় ভূমির মধ্যে যে অনুচ্চ টিলা দেখতে পাওয়া যায় মোনাট নক সেই সম্পর্কে কিন্তু আজকে আমরা জেনে নিলাম। এখন আমরা জানবো তরঙ্গায়িত সমভূমি।
তরঙ্গায়িত সমভূমি কাকে বলে? উপকূল বরাবর সমুদ্র তরঙ্গের আঘাতে উপকূলীয় উঁচু নিচু ভূভাগ, উপকূলীয় যে উঁচু নিচু যে ভূভাগ আছে তা ক্ষয়প্রাপ্ত হয়ে সমভূমিতে পরিণত হয়। উপকূল কি সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে সেখানে কিন্তু উঁচু নিচু ভূভাগও দেখতে পাওয়া যায়। এই উঁচু নিচু ভূভাগ কি হয়? ক্ষয়প্রাপ্ত হয়ে সমভূমিতে পরিণত হয়। তাকে বলা হচ্ছে কি তরঙ্গায়িত সমভূমি। উত্তর পশ্চিম ইউরোপের নরওয়ের উপকূলে এরকম তরঙ্গায়িত সমভূমি লক্ষ্য করা যায়। বোঝা গেল? কার্স্ট সমভূমি, কার্স্ট প্রধান অঞ্চলে কিন্তু এই বিভিন্ন সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে এবং কার্স্ট ভূমিরূপে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে যেরকম আমরা তরঙ্গায়িত সমভূমি দেখতে পারলাম, তেমনি কার্স্ট অঞ্চলে কিন্তু এরকম চুনাপাথর যুক্ত অঞ্চলে কিন্তু সেখানে ক্ষয়কার্যের ফলে কিন্তু কার্স্ট সমভূমির সৃষ্টি হয়েছে এক বিস্তীর্ণ এলাকা জুড়ে। এখন আমরা জানবো পেডিমেন্ট। উষ্ণ মরু অঞ্চলের পর্বতের পাদদেশে কি হচ্ছে? বায়ুপ্রবাহ এবং জলপ্রবাহের বায়ুপ্রবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে গড়ে ওঠে কি? পেডিমেন্ট। বায়ুপ্রবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে তাকে বলা হচ্ছে কি? পেডিমেন্ট। উদাহরণস্বরূপ কি বলতে পারি? আফ্রিকার সাহারা মরুভূমির উত্তর পশ্চিম অঞ্চলে কিন্তু অ্যাটলাস পর্বতের পাদদেশে এরকম পেডিমেন্ট লক্ষ্য করা যায়। বোঝা গেল? আর কার্স্ট ভূমিরূপ তো কার্স্ট ভূমি তো বললামই যে চুনাপাথর যুক্ত অঞ্চলে ভৌমজলের ক্রিয়াকলাপের ফলে, অর্থাৎ ভৌমজল বলতে আমরা কাকে বুঝি? ভৌমজল হচ্ছে মাটির নিচে যে জল থাকে তাকে বলা হচ্ছে কি? ভৌমজল। অর্থাৎ চুনাপাথর যুক্ত অঞ্চলে ভৌমজলের ক্রিয়াকলাপের ফলে ভূভাগ ক্ষয়প্রাপ্ত হয় এবং ক্ষয়প্রাপ্ত হয়ে যে সমভূমির সৃষ্টি করে তাকে বলা হচ্ছে কি? কার্স্ট সমভূমি। উদাহরণস্বরূপ কি বলতে পারি? আমেরিকা যুক্তরাষ্ট্রের টেনেসি এবং ফ্লোরিডা সমভূমি, যুগোস্লাভিয়ার আড্রিয়াটিক উপকূল এবং কিউবা সমভূমি ইত্যাদি। এখানে কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু কার্স্ট সমভূমি গড়ে উঠেছে। বোঝা গেল? তাহলে সমপ্রায় ভূমিতে মূলত এখানে দেখলাম যে নদীর ক্ষয়কার্যের ফলে কিন্তু ভূমিরূপ এই সমপ্রায় ভূমির সৃষ্টি হয়েছে। এবং তরঙ্গায়িত সমভূমিতে আমরা দেখলাম যে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র তরঙ্গের আঘাতে এই উঁচু নিচু অংশ ভূভাগ ক্ষয়প্রাপ্ত হয়ে সমভূমির সৃষ্টি হয়েছে। কার্স্ট সমভূমিতে কি? কার্স্ট সমভূমি অঞ্চলে চূড়াপাথর যুক্ত অঞ্চলে ভৌমজলের ক্রিয়াকলাপের ফলে ভূভাগ ক্ষয়প্রাপ্ত হয়ে কার্স্ট সমভূমির সৃষ্টি করেছে। আর পেডিমেন্ট কি? পেডিমেন্টে হচ্ছে আমরা দেখলাম যে জলপ্রবাহ এবং মানে উষ্ণমরু অঞ্চলে পর্বতের পাদদেশে বায়ুপ্রবাহ এবং জলপ্রবাহর মিলিত কার্যের ফলে কিন্তু এই পেডিমেন্টের সৃষ্টি হয়েছে। অর্থাৎ বায়ুপ্রবাহ এবং জলপ্রবাহের মিলিত কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপ গড়ে ওঠে তাকে বলা হয় পেডিমেন্ট। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে সমভূমির যে পরের পাঠটুকু সেই পাঠ সম্পর্কে আমি